হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা হিউম্যান ফিজিওলজি লাস্ট চ্যাপ্টারে এখন আছি মোটামুটি। তো আমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছি এবং সেক্ষেত্রে হরমোনের যে সাধারণ বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং পাশাপাশি সাদারল্যান্ডের সেকেন্ড মেসেঞ্জার হাইপোথিসিস যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমাদের বডিতে যতগুলো গ্ল্যান্ড রয়েছে সেই গ্ল্যান্ডগুলো কোথায় কোথায় রয়েছে এবং তারা কী ধরনের হরমোন ক্ষরণ করে এবং তাদের কিভাবে রেগুলেশন হয় এবং তারা কি কাজ করে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। সমস্ত গ্ল্যান্ডগুলো তো একবারে আলোচনা করা যাবে না, একটা ভিডিওতে হবে না, তো পার্ট পার্ট করে আমরা বানাবো। দেখা যাক, এখন বলতে পারছি না এই ভিডিওতে কি কি রয়েছে। শুরুতে যেমন করে ভিডিও লেন্থ হবে সেরকম করে আমরা থামিয়ে দেবো। তো প্রথমে আপাতত হাইপোথ্যালামাস দিয়ে শুরু হচ্ছে। হাইপোথ্যালামাস পিটিউটারি এখানে থাকছে। দেখো, বিষয় হলো যে আমাদের গোটা বডিতে আমরা আগে থেকেই শুনে আসছি দুই ধরনের রেগুলেশন রয়েছে বা দুই ধরনের কন্ট্রোল রয়েছে বা কোঅর্ডিনেশন রয়েছে, একটা ফিজিক্যাল একটা কেমিক্যাল। আপাতত আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন পড়ছি, মানে হরমোন পড়ছি। হরমোনরা নিজে কাজ করে না, এনজাইমকে দিয়ে কাজ করায়, সেটাও মোটামুটি আমরা আগের ভিডিওতে বুঝে গেছি। এখন আমাদের যে সমস্ত গ্ল্যান্ড এই হরমোনগুলোকে ক্ষরণ করছে সেগুলোকে দেখব। তো প্রথমেই যার নাম আসে সে অবশ্যই হাইপোথ্যালামাস, যাকে আমরা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলি অথবা সুপ্রিম কমান্ডার বলি। কারণ আমরা জানি পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, যেটা হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়েছে। একটু অবস্থানটা যদি একবার দেখে নিই, আমরা মস্তিষ্কের ক্ষেত্রে পড়েছিলাম ফার্স্ট ভেন্ট্রিকাল, সেকেন্ড ভেন্ট্রিকাল। আমরা নার্ভাস সিস্টেমে পড়েছিলাম 4টে ভেন্ট্রিকাল আছে, তার মধ্যে দুটো গোলার্ধে, দুটো হেমিস্ফিয়ারে দুটো ভেন্ট্রিকাল রয়েছে। ব্রেনের ক্ষেত্রে যে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয় আর কি, গুরু মস্তিষ্কের যে দুটো অংশ রয়েছে, সেই সেরিব্রাল হেমিস্ফিয়ারে দুটো জায়গায়, দুটো হেমিস্ফিয়ারে দুটো ভেন্ট্রিকাল রয়েছে, ফার্স্ট এবং সেকেন্ড। আর তারপর নেমে এসেছে থার্ড ভেন্ট্রিকাল, যার দুপাশে আমরা পেয়েছিলাম থ্যালামাসকে। আর আমরা পড়ছি হাইপোথ্যালামাস। হাইপো মানে নিচে, তাহলে এটা যদি থ্যালামাস হয় তাহলে এই নিচে রয়েছে হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচে। এই যে বেসটা আমরা পাচ্ছি থ্যালামাসের নিচে, এই যে বেসটা পাচ্ছি, এটা টোটাল হাইপোথ্যালামাস রিজিয়ন। এবার এখানে অনেকগুলি নিউক্লিয়ার গ্রুপ রয়েছে, সেই নিউক্লিয়ার গ্রুপগুলো থেকে নির্দিষ্টভাবে উত্তেজিত হওয়া এবং সেখান থেকে নির্দিষ্ট হরমোনের ক্ষরণ, এটা চলে। ব্রেন পড়তে পড়তে আমরা শিখে গেছি যে ব্রেনের যে কোনো অংশ গঠন হয়েছে নিউরন দিয়ে, তাহলে বলার অপেক্ষা রাখে না হাইপোথ্যালামাসও সেখানে নিউরন দিয়ে গঠিত। হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে আসা যে গ্ল্যান্ড পিটুইটারি, আমরা জানি স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড, একটা ছোট্ট মটর দানার মতো গ্ল্যান্ড যে গোটা বডিকে কন্ট্রোল করছে, সেই জন্য তাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, প্রভুগ্রন্থি বলা হয়। কারণ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলি দেহের আর বাকি যতগুলি গ্ল্যান্ড রয়েছে বা গ্রন্থি রয়েছে তাদের সবাইকে কন্ট্রোল করে, সেই জন্য তাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবার এই পিটুইটারিকেও হাইপোথ্যালামাস রেগুলেট করে, সেটা আমরা ফিডব্যাক কন্ট্রোলে মোটামুটি একটু কিছুর আইডিয়া পেয়েছিলাম যে কীভাবে পিটুইটারি গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলছি। এবার যেটা বলছিলাম যে পিটুইটারি যখন আমরা ভাগ দেখব, আমরা একসঙ্গে পিটুইটারি এবং হাইপোথ্যালামাসকে বোঝার চেষ্টা করছি। পিটুইটারি যখন আমরা ভাগ দেখব তখন দেখব অ্যান্টেরিয়র পিটুইটারি, মিড পিটুইটারি এবং পস্টেরিয়র পিটুইটারি, 3 ভাগে ভাগ করা হচ্ছে। তার মানে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, 3টা অংশ রয়েছে। এবার অগ্র মস্তিষ্ক বা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় তাদেরকে আমরা দেখব, তাদের শেষে রয়েছে ট্রফিক হরমোন টিএইচ। সবারই নামের শেষে টিএইচ রয়েছে, এসিটিএইচ, এসটিএইচ, এই রকমের নামগুলো আমরা পরপর দেখছি, অসুবিধা নেই। তার মানে আমরা বলতে চাইছি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় তারা সব ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন মানে কি? যারা একটা গ্ল্যান্ড থেকে উৎপত্তি লাভ করে, একটা গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে এবং অন্য গ্ল্যান্ডকে দিয়ে উদ্দীপিত করছে, এক্সাইটেড করছে, তাদেরকে আমরা ট্রপিক হরমোন বলি। তাহলে ট্রপিকের মানে হলো উত্তেজিত করা আর কি। তাহলে একটা জায়গা থেকে বেরিয়ে আর একটা গ্রন্থিকে তারা উদ্দীপিত করছে, সেই জন্য তাদেরকে ট্রপিক হরমোন বলা হয়। তো যতগুলো ট্রপিক হরমোন সব অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হয়, অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। মিড পিটুইটারি তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই,
অন্ততপক্ষে আমাদের সিলেবাসে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই এখানে। পস্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোনকে আমরা পাবো, এটা পস্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোনকে আমরা পাবো, একটা অবশ্যই এডিএইচ যাকে আমরা ভেসোপ্রেসিন বলি, আর একটা অক্সিটোসিন যেটাকেও আমরা এখানে পড়ব। আর অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন দুটো হরমোনকে আমরা পস্টেরিয়র পিটুইটারি থেকে পাচ্ছি, এদের ওখানে আমরা আলোচনা করব, কি কাজ করে না করে সব দেখব। পাশাপাশি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যতগুলো ট্রফিক হরমোন বেরোচ্ছে তাদের সবাইকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। হাইপোথ্যালামাস থেকে কেন আমরা এই জায়গায় মানে নিচে নেমে চলে এলাম সেটা আমি বোঝানোর জন্য, যে হাইপোথ্যালামাস যেহেতু বলছি টোটাল নিউরন দিয়ে তৈরি, এবার পস্টেরিয়র পিটুইটারির যে হরমোন দুটোর কথা বলা হচ্ছে সেই হরমোন দুটো অ্যাকচুয়ালি এখানে তৈরিই হয় না, তৈরি হয় হাইপোথ্যালামাসে। কারণ এই দুটো হরমোনই হলো নিউরো হরমোন। কেন? তার কারণ নিউরন কোষ থেকে তৈরি হয়, নিউরন থেকে তৈরি হয়, সেই জন্য এটাকে নিউরো হরমোন বলা হয়। কেন? তার কারণ হাইপোথ্যালামাস নিউরন দিয়ে তৈরি। এই পস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারির গোটা অংশটাকে নিয়ন্ত্রণ করছে, বা বলতে পারো এমনি তো টোটাল গ্ল্যান্ডটাকেই নিয়ন্ত্রণ করছে, কিন্তু খরিত হরমোনের কথা যদি বলো তাহলে মানে এই অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন দুটো হরমোন একবার তৈরি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, আর এসে থাকছে পস্টেরিয়র পিটুইটারি থেকে। যখন প্রয়োজন মনে হচ্ছে তখন পস্টেরিয়র পিটুইটারি থেকে সেগুলোর ক্ষরণ হচ্ছে বা বেরিয়ে আসছে, সেই জন্য এদেরকে নিউরো হরমোন বলা হয়। তাহলে আমরা জেনে নিলাম অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন দুটো হরমোনকে বলা হচ্ছে নিউরো হরমোন, কারণ এরা হাইপোথ্যালামাসের যে নিউরন রয়েছে সেখান থেকে সিক্রেশন হয়, এদের কানেকশনটা ডাইরেক্টলি হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত রয়েছে এবং এখানে এসে মোটামুটি জমে থাকে। আমরা কিন্তু বলেছিলাম যে হরমোন যে গ্ল্যান্ডে তৈরি হয় সেখানেই জমে থাকে, অন্য কোথাও জমে থাকতে পারে না। আমরা এখানে একবার ব্যতিক্রম দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু ব্যাপারটা হয়, এবং যখন দরকার পড়ে তখন এখান থেকে অবশ্যই নালীপথ ছাড়া রক্তের মাধ্যমে, আমরা হরমোন ভরার সময় তো তার ক্রাইটেরিয়া বলেছিলাম যে নালীপথ দিয়ে না, তাহলে সেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড হতো, এরা সব এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি, মানে এরা ডাইরেক্টলি ব্লাডে মিশে যাবে। এবার ব্লাড যেমন করে ঘুরে বেড়াবে তেমন করে এদের কাজ করতে পারবে। এবার দেখো তাহলে পস্টেরিয়র পিটুইটারি দুটো হরমোনের বেরোনোর ব্যাপারটা বুঝলাম, কিন্তু এদের কাজগুলো আমরা এখনও দেখিনি, আমরা পরে দেখছি। অ্যান্টেরিয়র পিটুইটারিরও শুধু জেনে রাখলাম যে ট্রফিক হরমোন, যারা অন্য গ্ল্যান্ডকে উদ্দীপিত করে, তাদের কাউরির কাজ কাউরির নামও এখনও পর্যন্ত আমরা শুনলাম না। আগে আমরা এগুলো একটু শুনে নেব, যেগুলো হাইপোথ্যালামাস থেকে বেরোয়। হাইপোথ্যালামাস থেকে বেরোয় রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন, এটাকে বুঝে নিতে হবে। রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন, ফিডব্যাক কন্ট্রোলে আমরা সেই জিনিসগুলোই বোঝানোর চেষ্টা করছিলাম যে হাইপোথ্যালামাস থেকে দুটো ক্যাটাগরির হরমোন রয়েছে। একটা গ্রুপ যারা রিলিজ করছে বা রিলিজ করতে সাহায্য করছে, যেহেতু পিটুইটারিকে কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস, তাহলে হাইপোথ্যালামাস থেকে যখন কোনো একটা হরমোনের রিলিজিং হরমোন বেরোচ্ছে সেই হরমোনটা পিটুইটারিতে এসে কাজ করছে সেই পার্টিকুলার গ্ল্যান্ডের হরমোনকে সিক্রেশন করানোর জন্য। আর ঠিক একইভাবে হাইপোথ্যালামাস থেকে বেরোনো ইনহিবিটিং হরমোন, যারা পিটুইটারি সেই পার্টিকুলার হরমোনের ক্ষরণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, ইনহিবিট করছে। যেমন আমরা যে কোনো উদাহরণের সঙ্গে আমরা দেখতে পারি, সেটা হলো ধরো সাপোজ হাইপোথ্যালামাস, সেখান থেকে আমরা দেখাচ্ছি পিটুইটারি, এবং পিটুইটারি থেকে দেখাচ্ছি আমরা প্রোল্যাকটিন, এবং যে প্রোল্যাকটিন ম্যামরি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থি এবং গোনাড জননগ্রন্থি এই দুটোকে কন্ট্রোল করছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি না, তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াবে এরকম যে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন আর প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, দুটোই বেরোয় হাইপোথ্যালামাস থেকে। যদি প্রোল্যাকটিন রিলিজিং হরমোন বেরোয় তাহলে এই অ্যারোটা তখন কাজ করছে হিসাব মতো, এই হরমোনটা কাজ করছে পিটুইটারির অগ্রভাগে কাজ করছে,
সেখান থেকে প্রোল্যাকটিন সিক্রেশন করাচ্ছে, সেই প্রোল্যাকটিন গিয়ে স্তনগ্রন্থি এবং জননগ্রন্থি দুটিকেই অবশ্যই স্ত্রী দেহে দুটোকেই উদ্দীপিত করছে। তাহলে এই দুটো অংশেই কাজ করা শুরু হবে। ঠিক যদি দেখা যায় যে প্রোল্যাকটিন হরমোনটা ব্লাডের মধ্যে, দেখো যতগুলো হরমোনের কথাই বলবো সবারই গল্প একই, ব্লাডে যখন দেখা যাচ্ছে যে প্রোল্যাকটিন হরমোন অ্যাভেলেবেল রয়েছে, এনাফ রয়েছে, তখন সেখানেই বেরোবে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন হাইপোথ্যালামাস থেকে। তাহলে পিটুইটারির অগ্রভাগের যে জায়গা থেকে প্রোল্যাকটিন বেরোতো তাকে কন্ট্রোল করে নেবে, ফলে প্রোল্যাকটিন বেরোনো বন্ধ হয়ে যাবে এবং তার ফলে রক্তের মধ্যে প্রোল্যাকটিন লেভেল স্বাভাবিক হবে। কমে যাবে কেন বলবো, স্বাভাবিক হবে। আবার কাজ করতে করতে যখন কমে যাবে তখন রিলিজিং হরমোন বেরোবে, তারা বাড়িয়ে দেবে। আবার যখন বেড়ে যাবে তখন গোটা প্রসেসটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেবে ইনহিবিটিং হরমোন। এইভাবে হাইপোথ্যালামাস থেকে যতগুলো আমরা বলছি মোটামুটি তাদের রিলিজিং এবং ইনহিবিটিং হরমোন রয়েছে। যেমন আমরা এখানে সোমাটোট্রপিক হরমোন প্রত্যেকে নাম শুনেছি, যার আরেকটি নাম রয়েছে গ্রোথ হরমোন। তাহলে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, যে হরমোনটি অবশ্যই আমরা বলেছি ট্রপিক হরমোন মানেই সেটা অগ্র পিটুইটারি থেকে ঘটিত হয়। তাহলে পিটুইটারির অ্যান্টেরিয়র পার্ট থেকে ঘটিত হচ্ছে এবং যাদের কাজ হলো মেনলি গ্রোথ। আমাদের যেহেতু হিউম্যান ফিজিওলজি পড়ছি, হিউম্যানদের বডিতে গ্রোথ আমাদের লম্বাই বাড়াতে সাহায্য করে। বলতে পারি শুধু হাইট বলবো না, আমাদের হাত পা যে কোনো মানে আঙুল টাঙুল হাতে সব গোটা অঙ্গের দৈর্ঘ্যে বৃদ্ধি করতে সাহায্য করছে। কি করে? অ্যাকচুয়ালি হাড়ের দৈর্ঘ্য বাড়ায়। তাহলে বডির যে পোর্শনগুলোতে হাড় পাবো সেই হাড়ের বৃদ্ধি করতে সাহায্য করে। নিশ্চয়ই মনে আছে আমরা যখন অ্যানাটমি পড়েছিলাম, মানে অ্যানিম্যাল টিস্যু পড়েছিলাম, তখন আমরা হাড়ের সেকশনাল ভিউ দেখিয়েছিলাম। সেখানে এপিফাইসিস, ডায়াফাইসিস রিজিয়ন দেখিয়েছিলাম। আমরা দেখিয়েছিলাম এপিফাইসিস, ডায়াফাইসিস, মেটাফাইসিস এই সমস্ত রিজিয়নগুলো দেখিয়েছিলাম এবং সেখানে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট 3 ধরনের সেলের কথা বলেছিলাম। যেখানে অস্টিওব্লাস্ট যে সেলগুলো ছিল তারা ছিল ডেভেলপিং সেল, তারা মানে জাস্ট ডিভাইড করছে এরকম অবস্থায় রয়েছে। তাহলে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি মানে আমরা সেখানে কখনোই এপিফাইসিস বা সেখানে ডায়াফাইসিস রিজনে বৃদ্ধি করতে পারছি না, মেনলি করতে পারছি সেটা হলো মেটাফাইসিস রিজনে বৃদ্ধি করতে পারছি। আর এই রিজনে যে কাজ করে তার নামই সোমাটোট্রপিক হরমোন। আমরা যখন ওই অ্যানাটমির পোর্শন পড়েছিলাম আমরা বুঝিয়ে দিয়েছিলাম, যে বলেছিলাম যে এই হরমোন ঠিকানে কাজ করে। হরমোনের সময় একবার বলবো, কিন্তু কোথায় কাজ করে সেটা এখানে বুঝে নিতে হবে। তাহলে যখনই মেটাফাইসিস রিজিয়ান, যেটা অ্যাকচুয়ালি হাড়টার লেন্থে বাড়াচ্ছে, সে যদি এখানে সে কন্টিনিউ কাজ করে তাহলে হাড়টা লেন্থে বাড়বে। হাড়টা বাড়লেই তার পাশাপাশি মাংস বাড়তে বাধ্য এবং আলটিমেট বডির আমরা দৈর্ঘ্য বৃদ্ধি পাবো। তো এইভাবে দেখো, এবার দেখো আমি যখন পায়ের হাড়ের কথা বাড়ার কথা ভাববো বা মেরুদণ্ডের গোটা অংশটা আস্তে আস্তে বাড়ার কথা ভাববো, তখন আমাদের হাইটের বৃদ্ধির কথা হলো। কিন্তু তাহলে হাতের যখন বৃদ্ধি পাচ্ছে হাতের হাড়গুলোও বাড়তে হবে, তারপর না হাতের বৃদ্ধি হবে, হাতটা লম্বা লম্বা হবে। তাহলে আঙুল বললে আঙুলেরও তো সেই একই ঘটনা ঘটবে। এইভাবে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন তারা আমাদের দেহে বৃদ্ধি করতে সাহায্য করছে। এবার দেখো এখানে গ্রোথ রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন, সেই যেটা বলছিলাম আর কি, হাইপোথ্যালামাসে গিয়ে আবার ঘুরে এলাম এখানে, যেখানেও সেই গ্রোথ হরমোনের জন্য বা সোমাটোট্রপিক হরমোন যার একটি নাম, তাকে ক্ষরণ করবে যে সেই রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে এবং তাকে আটকাবে যে সেই ইনহিবিটিং হরমোন হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে। পরেরটা দেখি, যদি আমরা দেখি আমরা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটা তো দেখেছি আমরা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন ACTH প্রত্যেকে জানি, নাম মাধ্যমিক লেভেলে পড়ে ফেলেছি। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, কিন্তু ওখানে লেখা আছে ACRH, অ্যাড্রিনোকর্টিকো রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন। তার মানে এদেরই মানে একে যারা ক্ষরণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে সেই দুটি হরমোন এখানে হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে। তাহলে এটা বেরোচ্ছে পিটুইটারি থেকে, কিন্তু তার উপরে বাপের উপরে বাপ যাকে বলে আর কি, তো রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন এরা নিয়ন্ত্রণ করছে। ঠিক তেমনই গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, আমরা যখন গোনাডোট্রপিক হরমোন বলবো এখানে, আমরা এখানে বলবো যে রয়েছে গোনাডোট্রপিক হরমোন যারা গোনাডকে উদ্দীপিত করছে। আর সেই হরমোনের এগেনস্টে এখানে আমরা বলছি যে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন আর গোনাডোট্রপিক ইনহিবিটিং হরমোন।
তো এটা আমরা মেনলি হিউম্যান ফিজিওলজি যখন পড়বো তখন এর পুরোপুরি রেগুলেশন আমাদের দেখতে হবে, তখন সেই জায়গায় হিউম্যান ফিজিওলজি আমাদের 11 আর 12 সিলেবাস আছে, সেখানে গিয়ে আমরা রিপ্রোডাকশন বলে পড়বো আলাদা করে। তো তখন গিয়ে আমরা অবশ্যই এর ডিটেলস কাজগুলো দেখব। তেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন দেখি আমরা, তো সেটা তো আমরা এখানে পাচ্ছি যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর এখানে এসে সেই থাইরয়েড রিলিজিং হরমোন এবং থাইরয়েড ইনহিবিটিং হরমোন। তার মানে আমরা বলতে চাইছি যতগুলো হরমোনকেই আমরা দেখি না কেন, আরও লেখা যায়, এই দুটো লিখিনি এখানে PRH PIH এগুলো লিখিনি এখানে এরকম। তার মানে বলতে চাইছি যে হরমোনের কথাই বলি না কেন, যারা পিটুইটারির অগ্রভাগ থেকে বেরোয় তাদেরকে কন্ট্রোল করার জন্য দুটো করে হরমোনের গ্রুপ আছে যারা হাইপোথ্যালামাস থেকে বেরোয়। এটা কন্ট্রোল করে বলেই আমরা আমরা হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলি। এরপর আমাদের পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন খরিত হচ্ছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা করে কাজ আমরা দেখতে থাকব, এবং তাদের অভাবে বা আধিক্যে কি রোগ হয় সেগুলোকেও আমাদের আস্তে আস্তে একটু বুঝে নিতে হবে। প্রচুর ডিটেলসে যাওয়ার দরকার নেই, তার কারণ হলো আমরা জায়গায় যদি ডিটেলসে পড়ি তাহলে প্রচুর টাইম লাগবে, এত টাইম ধরে এত লেন্দি ভিডিও তো বানানো যাবে না। মোটামুটি সিলেবাসকে কভার করে যা নিট পর্যন্ত লাগবে তো সেই লেভেল পর্যন্ত আমরা আলোচনা করব। যেমন প্রথমেই আমরা একটু আলোচনা করে নিই যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যারা খরিত হচ্ছে তাদেরকে সবাইকে বলা হচ্ছে ট্রফিক হরমোন, তাদেরকে বলা হচ্ছে ট্রফিক হরমোন। এরা প্রত্যেকে উদ্দীপিত করে, সেই জন্য এদের নাম ট্রফিক হরমোন। এবার আমরা প্রথমেই একজনের কথা বলে দিয়েছি যাদের নাম সোমাটোট্রফিক হরমোন। এখানে আমরা একটু আলোচনা করে নেব যে সোমাটোট্রফিক হরমোন যদি এক্সেস লেভেলে খরিত হয়, যদি হাইপার হয় তাহলে কি আছে, আর যদি হাইপো হয় তাহলে কি আছে, আলোচনা করতে হবে। কারণ এক একটা গ্ল্যান্ড পড়ার সময় তার ডেফিসিয়েন্সি বা তার যদি হাইপার সিক্রেশন হয় বা হাইপো সিক্রেশন হয় তাহলে তাতে কি সমস্যা হতে পারে আমাদের দেহে। আমরা বলেছি যে সোমাটোট্রপিক হরমোন গ্রোথ হরমোন, সমস্ত অঙ্গের গ্রোথ করতে সাহায্য করছে, বিশেষ করে হাড়ের গ্রোথ করতে সাহায্য করছে। এবার দেখো যখনই সেখানে হাইপো সিক্রেশন হচ্ছে মানে কম সিক্রেশন হচ্ছে, তখনই আমাদের দেহে দুটো সমস্যা হচ্ছে, দুটো রোগ জেনারেলি হয় এখান থেকে। সেটা হলো একটা হলো ডুয়ারফিজম, বামনত্ব বলা হয় বাংলায়, আর একটা হলো সাইমন্ড ব্যাধি। দুটো সমস্যা হয়। কীরকম? ডুয়ারফিজম সম্পর্কে আমরা একটু পরিচিত, আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত শর্ট হাইটের আর কি বামন বলি যাদেরকে, বিশেষ করে সার্কাস টার্কাসে অনেক দেখতে পাওয়া যায়, তো এদেরকে আমরা বলছি যে ডুয়ারফিজম বলে একটি রোগে ভুগছে। অ্যাকচুয়ালি তার আর কি দোষ, তার পিটুইটারি থেকে যে জায়গায়, পিটুইটারি তো গোটাটা থেকে গোটা সব কিছু খরিত হয় না, তাহলে নির্দিষ্ট লোকেশন আছে, তাহলে পিটুইটারির যে অংশ থেকে সোমাটোট্রপিক হরমোন বেরোনোর কথা, সেই সোমাটোট্রপিক হরমোন ম্যাক্সিমাম ক্ষেত্রে পিটুইটারির সেই অংশটি কাজ করছে না, মানে নির্দিষ্ট লেভেলে পিটুইটারির অগ্রভাগের ওই পার্টিকুলার হরমোনটার ক্ষরণ প্রক্রিয়া চলছে না, তখন ডুয়ারফিজম রোগ হচ্ছে। কিন্তু সাইমন্ড ব্যাধি প্রায় তার পাশাপাশি পাবো আমরা ডুয়ারফিজমের মতো, বেসিক ডিফারেন্স কিছু আছে, যেখানে পিটুইটারির অগ্রভাগে গোটাটা বলবো না, তবে পার্টিকুলার যে অংশ থেকে সোমাটোট্রপিক হরমোন বেরোয় সেই অংশটি প্রায় নষ্ট হতে বসেছে, আর তার জন্য পিটুইটারি কম ক্ষরণ বলবো না, প্রায় দেখা নাই পিটুইটারির, মানে সোমাটোট্রপিক হরমোনের প্রায় দেখাই নাই। আর সেই জন্য দুটো রোগের ধরন অবশ্যই একটু আলাদা আলাদা। কীরকম? সেটা হলো যে ডুয়ারফিজম রোগে ভুগছে তার হাইট তো কম হচ্ছেই, এবং পাশাপাশি হাইট কম হলে তুমি বুঝতেই পারছো একটা 20 বছরের ছেলেকে 10 বছরের মতো মনে হবে, 30 বছরের ছেলেকে প্রায় 12-14 বছরের মতো মনে হবে, হাইটটা কমেই থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তার যত রকমের অর্গান রয়েছে সব একটু কম কম সাইজেরই হবে, কারণ তার হাইট যদি খুব কম হয় তার হার্ট, লাংস, কিডনি, লিভার সব তার বড় বড় হতে পারে না কখনো, তা সেই রেশিওতে সেগুলো একটু কম কম ছোটো ছোটোই হবে। তবে এখানে সাইমন্ড ব্যাধির সঙ্গে যে মেজর ডিফারেন্সটা রয়েছে সেটা হলো যে এদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বা প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার কোনো প্রবলেম আসবে না, মানে এদের শুক্রাশয় অথবা ডিম্বাশয় যদি নারী অথবা পুরুষ হয়, যার শুক্রাশয় বা ডিম্বাশয় স্বাভাবিক,
এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, গৌণ যৌন লক্ষণ, মানে যেগুলো দেখে আমরা বুঝতে পারি এটা ছেলে বা এটা মেয়ে, তাদের নিজস্ব নিজস্ব ক্যারেক্টার রয়েছে অ্যাডোলেসেন্স পিরিয়ডের পর, বয়ঃসন্ধিকালের পর, সেই সমস্ত ক্যারেক্টার সব থাকবে। যারা ডোয়ার্ফিজমে ভুগছে তাদের এই ক্যারেক্টারগুলো থাকবে, যারা সাইমন ব্যাধিতে ভুগছে তাদের এই ক্যারেক্টারগুলো থাকবে না। তার মানে তারা সেক্সুয়ালিও ইনঅ্যাক্টিভ হবে, তাদের টেস্টিস অথবা ওভারি, ডিম্বাশয় শুক্রাশয় আমরা যাই বলি না কেন, সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, কাজ করবে না, তারা কোনোদিন সন্তান ধারণে সক্ষম হবে না। এটা ডোয়ার্ফিজমের সঙ্গে সাইমন ব্যাধির মেজর ডিফারেন্স। দুজনারই হাইট কিন্তু অনেক কম কম হবে, বাকি বিষয়ে দেখতে দুজনেই একই হবে, কিন্তু এদের গোপদারি থেকে আরম্ভ করে যা যা ক্যারেক্টার আমরা বলছি ছেলেদের ক্ষেত্রে থাকলো, ওদের ক্ষেত্রে এইসব কিছু থাকলো না। এরপর গায়ের লোম টোম থেকে আরম্ভ করে যা যা ক্যারেক্টার থাকা উচিত আর কি, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার প্রকাশ করলে সেই সমস্ত ক্যারেক্টারগুলো এদের ক্ষেত্রে থাকবে, এদের ক্ষেত্রে থাকবে না। দুজনাই কিন্তু কম সিক্রেশনে ভুগছে, একজন অত্যধিক কম সিক্রেশন আর একজন মোটামুটি কম সিক্রেশনে ভুগছে। এই হলো, এগুলো বেশি লেখাজোকার কিছু ব্যাপার না, এগুলো মুখে বলে দিলে আমার মনে হয় যথেষ্ট। হাইপারেকে দুটো রোগ হচ্ছে, একটা হচ্ছে জাইগান্টিজম, যে ডোয়ার্ফিজমের ঠিক অপোজিট। জাইগান্টিজম, জায়েন্ট মানে দৈত্য না, তো জাইগান্টিজম মানে হলো যে দৈত্য আকৃতি, মোটামুটি একটা আকার আকৃতি নিয়ে, যে আমরা অনেক সময় দেখি কি যে বাসে এমন লোক উঠেছে যে তার মাথাটা বাসের ছাদে ঠেকে যাচ্ছে, মানে তাকে কন্টিনিউ এরকম করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সে যদি 1 ঘন্টা রাস্তা যায় এরকম করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ তার মাথা তোলার ক্ষমতা নাই, মাথার ছাদে ঠেকে যাচ্ছে। মোটামুটি 8 ফিটের উপরে লম্বা হবে, আমরা 7 ফিট পর্যন্ত মোটামুটি দেখি বেশ লম্বা চওড়া ছেলে, 7 ফিট তো অ্যাভেলেবেল থাকে আমাদের চারপাশে থাকে, কিন্তু এই যারা জাইগান্টিজমে ভুগছে তাদের হাইট 8 ফিটের কাছাকাছি বা তার উপর। তো অবশ্যই রোগ, আমরা যদি ডোয়ার্ফিজমকে রোগ বলি, জাইগান্টিজমকে আর রোগ নয় কেন? জাইগান্টিজম অবশ্যই রোগে ভুগছে, তার কারণ তার যে থাইরয়েড গ্ল্যান্ড সেটা অত্যধিক মাত্রায় সিক্রেশন করাচ্ছে, আর তার জন্য যা হওয়ার কথা ছিল STH-এর তারা একটু বেশি বেশি করে করছে, সেই জন্য আমাদের হাড়ের লেন্থ বাড়ছে। এবার হাড়ের লেন্থ বাড়লে বাকি ব্যাপার স্যাপারগুলো কিন্তু সেই লেভেলে কিন্তু বাড়তে থাকছে। আর একটা রোগ রয়েছে, সেটা অবশ্যই হাইপার সিক্রেশনের জন্যই হয়েছে, পিটুইটারি মানে হলো বিশেষ করে সোমাটোট্রপিক হরমোনের হাইপার সিক্রেশনের জন্য, সেটা হলো অ্যাক্রোমেগালি বলে একটি রোগ রয়েছে, যেখানে কি হয় মানে পিটুইটারি গ্ল্যান্ডে ওই পার্টিকুলার রিজিয়ান, মানে যেখানে সোমাটোট্রপিক বেরোচ্ছে, যদি টিউমার এই ধরনের কিছু হয় তখন মেনলি হয়, মানে সিক্রেশনটা অত্যধিক লেভেলের সিক্রেশন। যেমন সাইমন ব্যাধিতে বললাম ডোয়ার্ফিজমের থেকে পার্থক্য হলো সাইমন ব্যাধি একদমই সিক্রেশন প্রায় করেই না। ঠিক সেই লেভেলে আমরা যখন সোমাটোট্রপিক হরমোন যেখান থেকে সিক্রেশন হচ্ছে সেই জায়গায় যদি টিউমার বা এই ধরনের কিছু হয়, যেখানে সিক্রেশন প্রচুর লেভেলে রয়েছে, সেখানে অ্যাক্রোমেগালি বলে একটি রোগ রয়েছে। কীরকম হবে? মুখের সাইজটা মানে প্রচুর লম্বা হবে, এত বড় মুখ হবে, মানে এই যে বোনগুলো রয়েছে, হাড়গুলো রয়েছে, অত্যধিক মাত্রায় মানে ডিভিশন করাবে, সেল ডিভিশন করাবে, প্রচুর বাড়বে, মানে যে জায়গায় মুখের যা সাইজ তার ডাবল ধরতে পারো। চোখ স্বভাবতই হাড়গুলো যদি বেশি বাড়ে চোখগুলো ভিতর দিকে ঢুকে চলে যাবে, তো জেনারেলি যে কোনো বই দেখবে চোখগুলো কালো কালো করা আছে, কারণ এটাই মানে অক্ষি কোঠরাগত, মানে চোখগুলো প্রায় ভেতরে ঢুকে চলে গেছে আর কি, মানে তার চোখের কোনো দোষ নাই, কিন্তু হাড় বাড়ার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে। আর কি তার থুতনি তো বললাম প্রচুর লম্বা হবে, তার গোটা বডির হাড়ের প্রচুর ডেভেলপমেন্ট। পায়ে যেখানে আমাদের মোটামুটি 7 এবং 8 জুতো সাইজ, মোটামুটি অ্যাভারেজ জুতো সাইজ, সেখানে তার 11-12 পর্যন্ত তার জুতো লাগবে, 11-12-13-14 সাইজ পর্যন্ত জুতো লাগতে পারে। তা বুঝে নাও যে পায়ের সাইজ কত বড় হচ্ছে। এই রকম একটি রোগ নিয়ে অ্যাক্রোমেগালি থাকবে। বিশেষ কিছু ডিসকাস করার দরকার নাই, কারণ এত কিছু পরীক্ষায় আসবে না, কোনো পরীক্ষাতেই আসবে না, ফালতু বেশি সময় নষ্ট করে লাভ নেই। তো এরপর দেখো আমরা যদি একটু করে আলোচনা করে নিই অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, পিটুইটারি থেকে বেরোনো আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন, যারা অ্যাড্রিনাল গ্রন্থি কর্টেক্স রিজনে উদ্দীপিত করছে। কারণ আমরা প্রথমেই বলেছি সবাই ট্রফিক হরমোন, তাহলে এখানে সবারই কাজ হলো উদ্দীপিত করা, নিজে কাজ করে না অ্যাকচুয়ালি সেই লেভেলে ভাবতে গেলে নিজে কাজ করে না, অন্য কোনো সোমাটোট্রপিক হরমোনকে বাদ দিলে বাকি জায়গাগুলো খেয়াল করবে যে নিজে ডাইরেক্টলি ফিল্ডে গিয়ে কাজ করছে না, ও আরেকটা গ্রন্থিকে গিয়ে উদ্দীপিত করছে, এটাই কাজ। তাহলে সেই জায়গায় অ্যাড্রিনাল গ্রন্থি আমরা নাম শুনেছি, এবং তার কর্টেক্স এবং মেডুলা দুটো অংশ আছে সেটাও আমরা শুনেছি। তাহলে এখানে অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স রিজিয়ন, সেই কর্টেক্স রিজিয়নকে যে উদ্দীপিত করে।
রেগুলেশন কীভাবে হয় এখন বলা যাবে না, যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়ানো হবে তখন বলা হবে। এখানে পিটুইটারি থেকে বেশি কিছু বলা যাবে না। রয়েছে গোনাডোট্রপিক হরমোন, বিশেষ বাড়াবাড়ি করা যাবে না, মোটামুটি আমরা বলে দিচ্ছি যে গোনাডোট্রপিক হরমোন ব্যাপারটা দেখো, এটা পিটুইটারি থেকে বেরোচ্ছে, তাহলে পিটুইটারি থেকে বেরিয়ে গিয়ে কাজ করবে গোনাডে, বলার অপেক্ষা রাখে না, গোনাডে গিয়ে কাজ করবে। এবার গোনাডে গিয়ে কাজ করা মানে এখানে জিটিএইচ হরমোনকে আমরা দুভাগে এমনিতেই ভাগ করে দিতে পারি, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটেনাইজিং হরমোন বা আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এর প্রত্যেকের মানে এবং কার্যক্ষমতা অনুযায়ী বুঝতে খুব একটা অসুবিধা না ক্লাস 12 থেকে, এখন একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু কেননা এই জায়গা নিয়ে আমরা ডিটেলসে আলোচনায় যাব না। আমাদের হরমোনে এখানে যাই থাকুক না কেন, আমাদের হিউম্যান ফিজিওলজি আলাদা করে ক্লাস 12-এ আছে, প্রায় 2টো চ্যাপ্টার নিয়ে আছে, তো সেখানে আমরা আলোচনা করব। শুধু বলার বিষয় এখানে যে ফলিকল মানে হলো যেখান থেকে জার্ম সেল প্রডিউস হয়, টেস্টিস এবং ওভারি, তো তাদের মধ্যে যে ফলিকল আছে সেই ফলিকলগুলোকে উদ্দীপিত করাই হলো ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ, কারণ নামেই বলা আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যারা ফলিকলকে উদ্দীপিত করে। আর ফলিকল থেকে জার্ম সেল প্রডিউস হয়, শুক্রাণু এবং ডিম্বাণু প্রডিউস হয়। এবং সঙ্গে রয়েছে এলএইচ লিউটেনাইজিং হরমোন, বা একই হরমোন পুরুষদের ক্ষেত্রে তার নাম চেঞ্জ হয়েছে আইসিএসএইচ। কেন নাম চেঞ্জ হয়েছে সেটাও ওখানে গিয়েই বুঝতে হবে, যে এক জায়গা থেকে বেরোয় সেখানে লিউটেনাইজিংয়ের ব্যাপারটা রয়েছে, আর ও ইন্টারস্টিশিয়াল সেল থেকে বেরোয় বলে ওর নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো যাই হোক, সে গিয়ে কাজ করে পার্টিকুলার লেভেলে কাজ করে, সেগুলো আমরা দেখব। তার মানে গোনাডোট্রপিক হরমোন এক কথায় নামে রয়েছে যারা গোনাডকে বা জনন গ্রন্থিকে উদ্দীপিত করবে, শুক্রাশয় এবং ডিম্বাশয় আমাদের জনন গ্রন্থি, তাদেরকে উদ্দীপিত করবে। এবং কিভাবে করবে সেটা আমরা পরবর্তীকালে পড়ব। এরপরটা দেখো সোমাটোট্রপিক হরমোন, আমরা আগের দিন ফিডব্যাক কন্ট্রোলের নিয়ে আলোচনা করছিলাম। সোমাটোট্রপিক হরমোন আমরা থাইরয়েড পড়া থেকে আবার সোমাটোট্রপিক হরমোনকে নিয়ে এসে আলোচনা করব। তার যারা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যারা থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে উদ্দীপিত করবে। তাহলে এরপরেই আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে পড়বো, সেখানে দেখব যে এখানে রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের যে ভোকাল কর্ড রয়েছে তার নিচে থেকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে আমাদের কার্টিলেজিয়াস রিং রয়েছে সেখানে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। সেই থাইরয়েড গ্ল্যান্ড কীভাবে কী কাজ করে না করে সেগুলো দেখব। তবে এরা পিটুইটারি থেকে বেরিয়ে গিয়ে থাইরয়েডকে উদ্দীপিত করে ক্ষরণ করার জন্য। তো এই মোটামুটি আমাদের অগ্র পিটুইটারি যে সমস্ত ট্রপিক হরমোন ছিল তাদের খুব সংক্ষিপ্ত আলোচনা, কারণ এখানে প্রোল্যাকটিন আছে, এখানে সঙ্গে থাকবে প্রোল্যাকটিন। কি করে প্রোল্যাকটিন মানে হলো এরা মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট টাইমে প্রেগনেন্সি টাইমের পরে গিয়ে এরা দুগ্ধ উৎপাদনে সাহায্য করবে, মিল্ক সিক্রেশনে না, মিল্ক প্রোডাকশনে হেল্প করবে। দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এদের কাজ হলো যে মিল্ক প্রোডাকশন করা, নট সিক্রেশন, সেই জন্য প্রোল্যাকটিন। অনেকেই আছে ক্লাস 12-এ গিয়ে তারা অক্সিটোসিন এবং প্রোল্যাকটিন কাজে গুলিয়ে ফেলবে। প্রোল্যাকটিন যেখানে ক্ষরণে উদ্দীপিত করছে মিল্ক সিক্রেশনে না, মিল্ক প্রোডাকশনে, আর সেখানে অক্সিটোসিন মিল্ক সিক্রেশন করাবে। মানে বাচ্চা যখন তার মায়ের ম্যামারি গ্ল্যান্ডের নিপল যখন মুখে নেবে তখন সেই সিক্রেশন প্রসিডিওরে হেল্প করবে এখানে অক্সিটোসিন হরমোন, যে প্রস্টিডিওর পিটুইটারি থেকে বেরোয়। তাহলে এ গিয়ে আগে উৎপাদন করলো, ও তারপরে ক্ষরণ করবে। তো এই মোটামুটি আমাদের অগ্র পিটুইটারির ব্যাপার স্যাপার। এরপর রয়েছে দেখো পস্টিরিয়র পিটুইটারি, যেখান থেকে এডিএইচ মানে অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং তার নামে একটা রয়েছে সেগুলো ভেসোপ্রেসিন, এবং তার নিচে রয়েছে অক্সিটোসিন। দুটো হরমোন এখানে রয়েছে। দেখো কি করে, সেটা হলো যে এডিএইচ হরমোনের একটু কাজ আমরা আগেও দেখেছিলাম। সেটা হলো যখন আমরা এক্সক্রিটরি সিস্টেম পড়েছিলাম, যখন রেচনতন্ত্র পড়েছি, তখন এডিএইচ হরমোনের কাজ আমরা বলেছিলাম যেখানে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, বহুমূত্র রোগ হয় বাংলায়। তো দেখো সেখানে আমাদের বলা হয়েছিল যে দুটো জায়গাতে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, একটু পুরনো ভিডিও মনে করতে হবে। দুটো জায়গাতে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, একটা ছিল হেলিল লুপের অংশে আর একটা ছিল ডিসিটি রিজিয়নে এবং কালেক্টিং ডাক্টস। আর দূরবর্তী সংবর্তনালিকা বা ডিসিটি রিজিয়নে কাজ করছিল এই এডিএইচ হরমোন। তার কাজ মেনলি দুটো ছিল, এক ছিল যে ফ্যাকাল্টেটিভ, অব্লিগেটরি নয়। ফ্যাকাল্টেটিভ মানে হলো যদি প্রয়োজন হয় তাহলে তুলবো, না তুলবো না। ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন।
আর একটা ছিল সোডিয়াম আয়নের পুনঃশোষণ। এই দুটো কাজই করে। এবার দেখো আমরা বলেছিলাম যে যদি বডিতে জলের প্রয়োজন আছে এমন হয়, তাহলে মূত্রের মাধ্যমে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেই জলটা থেকে জলটা তুলে নেয়, মানে সেই ইউরিনটা থেকে জলটা তুলে নেয়, তাহলে মূত্রের পরিমাণ কমুক, কিন্তু বডিতে জলের পরিমাণ ফিক্স থাকবে। এখন যদি এই হরমোনটা কাজ করা ছেড়ে দেয়, তাহলে অবশ্যই মূত্র উৎপাদনের পরিমাণ যা হচ্ছিল, কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশনের ব্যাপারটা বন্ধ হয়ে গেল। আমরা বলেছিলাম 180 লিটার ফিল্ট্রেশন হয়, সেখানে 1.5 লিটার মাত্র মূত্র উৎপাদন হয়, এবং বাকি প্রায় 178.5 লিটার জল আবার রিঅ্যাবজর্ব হয়। আর সেই রিঅ্যাবজর্পশনে মেজর ভূমিকা এডিএইচ হরমোন পালন করে। সেই এডিএইচ হরমোন যদি কাজ না করে, তাহলে অবশ্যই বেশি করে ইউরিন বেরোবে, বেশি করে ইউরিন তৈরি হবে, আর বেশি করে ইউরিন তৈরি হলে বেশি করে বেরোবে, তাই তো রোগের নাম রয়েছে বহুমূত্র। মানে কিছুক্ষণ পরপরই সে টয়লেট যাবে, কিন্তু মূত্রের মধ্যে কোনো গ্লুকোজ থাকবে না। এটা মেজর ব্যাপার, কারণ এ কিন্তু সুগার রিলেটেড কোনো সমস্যায় ভোগে নাই, এ ডায়াবেটিস ইনসিপিটাসে ভুগছে, বাংলা বহুমূত্র। তাহলে সে বারে বারে কিছুক্ষণ সময় পরপর টয়লেট যাবে, সে গ্লুকোজবিহীন মূত্র ত্যাগ করবে। একটা মেজর সমস্যা রয়েছে, কারণ বারবার যদি এত টয়লেট হয়, তাহলে সেখানে ব্লাডারে চাপ পড়বে, ইউরিনারি ব্লাডারে চাপ পড়বে, প্রোস্টেট গ্ল্যান্ডে চাপ পড়বে, বিভিন্ন সমস্যা হবে। এমনি তো নর্মালি সমস্যা তো জানি আমরা, বারবার যেতে হলে তো কোনো কাজ করবে কখন, বারবার যদি যেতে হয়, এটা তো সমস্যা রয়েছেই। তার পাশাপাশি রয়েছে তার বিভিন্ন জায়গাতে প্রেশার পড়বে, যার জন্য সমস্যা হবে। তো এই এডিএইচ হরমোনের জন্য এই ব্যাপারটা রয়েছে, কেননা ম্যাক্সিমাম টাইম যা আসে এত ডিটেলসে তো কথা বলতে বলবে না, আলোচনা করতে বলবে না, তোমাকে বলবে ডায়াবেটিস মেলিটাসের সঙ্গে ইনসিপিটাসের পার্থক্য লেখো, সোজা সাপটা আসবে। তো সেই জায়গায় আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং আরেকটি হরমোন যাকে অক্সিটোসিন বলছি, সেই অক্সিটোসিন হরমোনের এখানে দুটো মেজর কাজ রয়েছে, সেই কাজ দুটোকে আমরা একটু বুঝে নেব। সেটা হলো যখন মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি টাইম চলছে, এটা মেনলি মহিলাদের, অক্সিটোসিন পুরুষদের বেরোয় না পস্টেরিয়র পিরিয়ড থেকে। তাহলে মহিলাদের হরমোন অক্সিটোসিন কী করছে, যখন প্রেগনেন্সি টাইম চলছে, প্রেগনেন্সি টাইমের একদম শেষ পর্যায়ে, মানে আমাদের তো 3টে ট্রাইমেস্টার আছে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, টোটাল 9 মাস 10 দিনকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, মোটামুটি 3 মাস করে ভাগে পাই। শেষ 3 মাসের কথা বলছি, একদম শেষ পিরিয়ডে যখন বাচ্চাটি জন্মগ্রহণ করবে, মানে লেবার পেন বা প্রসব যন্ত্রণা উঠছে, সেই টাইমে দুটো হরমোন হেল্প করবে সেই মাকে নর্মাল ডেলিভারি করানোর জন্য। মানে যদি সিজারিয়ান বেবি হয় সে তো আলাদা গল্প, সে তো 10-15 দিন আগে এমনিতে তুলে নিচ্ছে, লেবার পেন হওয়ার আগেই তুলে নিচ্ছে। তো মা তো জানেই না লেবার পেন বা প্রসব যন্ত্রণা কী, যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যন্ত্রণা বলা হয়। তো সেই যন্ত্রণা তো ম্যাক্সিমাম মেয়েরাই এখন মানে উপলব্ধি করে না, কারণ তার লেবার পেন ওঠার অনেক আগেই বাচ্চাটাকে সিজারিয়ান বেবি করে, মানে পেট কেটে বার করে নেয়, গোদা বাংলায় বলে আর কি। তো সেই জন্য কিন্তু যদি নর্মাল ডেলিভারি হয়, তাহলে সেক্ষেত্রে দুটো হরমোনকে ব্যাপকভাবে হেল্প করতে হবে। একটা অক্সিটোসিন হরমোন যেটা পিটুইটারি থেকে বেরোয়, আরেকটি হলো রিল্যাক্সিন হরমোন, যেটা আমরা পাবো প্লাসেন্টা থেকে বেরোয়, অমরা, সেটা প্রেগনেন্সি টাইমে অমরা ফর্ম পড়েছিল, সেখান থেকে বেরোয়। তো এই দুটো জায়গা রয়েছে, মানে সোজা হিসাবে ধরে রাখো যে প্রসব কালীন যে সিচুয়েশন, হ্যাঁ, যখন বাচ্চাটি জন্মাবে আর কি, সেই টাইমে এ কিছুটা রিল্যাক্সেশনের কাজ করায় মাকে, 1 নম্বর। 2 নম্বর কাজ হলো যে প্রোল্যাক্টিন হরমোনটা দুগ্ধ উৎপাদন করেছিল, সেই মিল্কটা সিক্রেশন করাবে অক্সিটোসিন হরমোন। এর একটা বড় রেগুলেশন আছে, দরকার পড়বে না। অ্যাকচুয়ালি কি হয়, যখন মানে মায়ের নিপিলে যখন বাচ্চাটি মুখটা নেয়, তখন ওখান থেকে সিগন্যাল চলে যায়, ওখানে অ্যাডিওলার টিস্যু বলে কোনো টিস্যু আছে, ওখান থেকে সিগন্যাল চলে যায় ব্রেনে, মানে পিটুইটারি গ্ল্যান্ডে, এবং সেখান থেকে অক্সিটোসিন হরমোন সিক্রেশন করে দেয়, এবং সেটা ব্লাডের থ্রু দিয়ে আসে, যে সেখানে ওই মিল্ক গ্ল্যান্ড পর্যন্ত আসে, ওখানে চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোকে ওপেন করে দেয়, ফলে মিল্ক সিক্রেশন শুরু হয়ে যায়। তো এইভাবে রেগুলেশন রয়েছে। আমরা ক্লাস 12 গিয়ে যখন পড়বো আমরা, তখন আমরা অবশ্যই এর গোটা রেগুলেশনগুলো সব দেখে নেবো, এখানে বেশি বলার দরকার পড়ে না, শুধু কাজগুলো একটু একটু করে মনে রাখলেই হয়ে যাবে। তো এই গেল মোটামুটি পিটুইটারির ব্যাপার স্যাপার। এরপর যার যে নির্দিষ্ট হরমোনের এগেনস্টে রোগ রয়েছে, আমরা সোমাটোট্রপিক হরমোনের টোগ একবার এখানে দেখিয়ে দিয়েছি, কিন্তু বাকি হরমোনগুলো রোগ আমরা এখানে দেখাতে পারছি না, কারণ প্রত্যেকেই টপিক হরমোন নাম আছে, এবং তারা অন্য গ্ল্যান্ডকে কি উদ্দীপিত করার গল্প আছে, সেই জন্য সেই গ্ল্যান্ডে গিয়ে তার সমস্যা থেকে জানতে হবে।
আরেকটি বিষয় এখানে আমরা এই ভিডিওতে আলোচনা করতেই পারি, সেটা হলো যে আমরা যে পিটুইটারি গ্ল্যান্ডের কথা বলছি সেটাকে হাইপোফাইসিয়াল গ্ল্যান্ড বলা হয়। মানে ব্রেনের ক্ষেত্রে যদি আমরা গোলার্ধের কথা ভাবি আর কি, দুটো গোলার্ধ ভাবলে তোমাকে এরকম করে ভাবতে হবে যে এইদিকে একটা আর এদিকে একটা, এইভাবে ভাবতে হচ্ছে দুটো গোলার্ধ ভাবলে, মানে এইদিকে মুখ করে থাকলে দুদিকে দুটো গোলার্ধ আসবে। আমরা তো এই ছবিটাকে এইভাবে দেখেছি, সেই জন্য ব্যাপারটা অন্যরকম লাগছে। তাহলে এই যে ব্রেনের দুটো গোলার্ধ, এই দুটো গোলার্ধে কর্পাস ক্যালোসাম দিয়ে কানেক্ট করা আছে। ব্রেনের উপর দিকে অংশে সেটাকে আমরা এপিফাইসিয়াল বলছি, আর নিচের দিকের অংশকে হাইপোফাইসিয়াল বলছি। এপি মানে উপরে, হাইপো মানে নিচে। তাহলে আমরা এতক্ষণ যে পিটুইটারির কথা আলোচনা করছি তারা অবশ্যই হাইপোফাইসিয়াল গ্ল্যান্ড। ফাইসিয়াল মানে ব্রেন অ্যাকচুয়ালি। তাহলে হাইপোফাইসিয়াল গ্ল্যান্ড যারা ব্রেনের নিচের দিকের অংশের একটি গ্ল্যান্ডকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু তেমনই রয়েছে আরেকটি গ্ল্যান্ড যাকে আমরা এপিফাইসিয়াল গ্ল্যান্ড বলছি। ব্র্যাকেটে যদি লিখি তাহলে লিখব পিনিয়াল গ্ল্যান্ড, যেখান থেকে মেলাটোনিন নামক একটি হরমোন সিক্রেশন হয়, যাকে আমরা ঘুম হরমোন বলি। আমাদের ক্ষেত্রে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক, মানে আমাদের ঘুমানো এবং জাগা, এই যে একটা রিদমে চলে আর কি, তো সেই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে এই হরমোন। আরও ভালো করে শুনে নাও, সেটা হলো যেটা আমরা এপিফাইসিয়াল গ্ল্যান্ড বলছি, মানে ব্রেনের উপর দিকের অংশ রয়েছে, প্রায় ছাদে রয়েছে বলতে পারো, তো সেখানে রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড, যাকে নাম দিয়েছি এপিফাইসিয়াল গ্ল্যান্ড। সেই পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন এবং সেরাটোনিন দুটো হরমোনের সিক্রেশন হয়। সেরাটোনিনের কাজ ওই জায়গাতে খুব বেশি জানা যায়নি এখন অবধি, তবে মেলাটোনিন যাকে আমরা ঘুম হরমোন বলছি তাকে বায়োলজিক্যাল ক্লকও বলা হয়। এই হরমোনটি কিভাবে সিক্রেশন হয়, যার জন্য আমাদের ঘুম হয়? অ্যাকচুয়ালি এ ঘুম পাড়ানোর জন্য দায়ী। তাহলে এই হরমোনের সিক্রেশন যত বেশি হবে তত আমাদের ঘুম ঘুম ভাব আসবে, আর যত কম হবে প্রোডাকশন তত আমাদের ঘুম আসবে না আর কি। তো স্লিপ অ্যান্ড ওয়েক মেকানিজম মোটামুটি কী হয় দেখো, লাইটের সঙ্গে তো আমাদের ঘুমটা একদম ডিপেন্ড করে থাকে। লাইট মানে কি, এরকম টিউব লাইট বা এমনি লাইট না, লাইট মানে সূর্যালোক। আমরা জেনারেলি কি হয়, দিনের বেলায় জাগি, রাত্রেবেলায় ঘুমাই। কেন? রাত্রেবেলায় জাগতে পারতাম, দিনের বেলায় ঘুমাতে পারতাম। যারা নাইট ডিউটি করে তারা জোর করে, সেটা আলাদা কথা। কিন্তু নর্মালি ম্যাক্সিমাম লোকজন দিনের বেলায় জাগে, রাত্রেবেলায় ঘুমায়। কেন? তার কারণ ওই টেম্পারেচার, সূর্যের আলো। তাহলে যখন পিনিয়াল গ্ল্যান্ড কম আলো পাচ্ছে, মানে সন্ধ্যা থেকে শুরু হলো, কম আলো পেতে শুরু করেছে, তার মানে আস্তে আস্তে মেলাটোনিন সিক্রেশন বাড়তে গিয়ে ধরো 11টা-12টার সময় গিয়ে মেলাটোনিন হাইস্ট লেভেলের সিক্রেশন শুরু করলো। তো ঘুম চলে এসছে, তখন আমরা ঘুমোতে চলে যাব। এরপর যখন ভোরের আলো উঠতে শুরু করেছে, মানে ভোর হতে শুরু করেছে, তখন সূর্যের আলো আস্তে আস্তে আসতে শুরু করেছে, বা সূর্য অলরেডি ওঠা ডোবার তো ব্যাপার নেই, যাই হোক সূর্য আমাদের ওই প্রান্তে চলে আসছে, বা পৃথিবী সূর্যের ওই প্রান্তে যাচ্ছে, তো সেখানে আবারও আস্তে আস্তে মেলাটোনিন সিক্রেশনের পরিমাণ কমতে থাকছে, সেই জন্য আস্তে আস্তে ঘুম থেকে আমরা উঠতে থাকছি। এইভাবে চলে আর কি। এবার প্রচুর বিতর্কিত বিষয় চলে আসবে, সেটা হলো দুপুরবেলা তো দুপুরবেলা তো সূর্য তো মধ্য গগনে, তা দুপুরবেলা খেয়ে ভাত ঘুমটা কেন আসছে? তা কি মেলাটোনিন কি বেশি হয়েছে না কম হয়েছে? এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তার অ্যান্সার হলো যে যখন আমরা দুপুরবেলা ভাত খাই না, যেটা হয় প্রথমত একটা অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, যখন যেভাবে ঘুম পাড়াবে সেভাবেই ঘুম আসবে। দ্বিতীয় অ্যান্সার হলো যে আমরা যখন খাই না, আমাদের পেটের মধ্যে তখন হিউজ পরিমাণে কাজ শুরু হয়ে যায়, ডাইজেশন জন্য। তখন বডিতে যত রক্ত রয়েছে সেই রক্ত প্রায় ম্যাক্সিমামটা আমাদের পেটের সারাউন্ডিং জায়গায় চলে আসে। রক্তের বেশিরভাগ অংশ পেটের সারাউন্ডিং রিজিয়নে এসে কাজ করতে শুরু করেছে। মাথাতে রক্ত কম পৌঁছাচ্ছে, নিউরনগুলো কম অক্সিজেন এবং গ্লুকোজ পাচ্ছে, সেই জন্য তাদের তখন একটু ঝিমুনি ভাব এসছে, যদি এনার্জি প্রোডাকশন হচ্ছে না, যথেষ্ট পরিমাণে রক্ত যাচ্ছে না ব্রেনে, তাই বলে সেটা রোগে আক্রান্ত হয়ে পড়বে না, সেরকম নয় আর কি, অত কম না, তবে যে লেভেলে যাচ্ছে এনার্জেটিক নয় আর কি, ঠিক কেমন একটা অলসতা ভাব লাগছে এবং ঘুম ভাব চলে আসছে। আর যদি সেটা পান্তা ভাত হয় তাহলে সেটা আলাদা ম্যাটার, সেটা অ্যালকোহলের ব্যাপার স্যাপার রয়েছে, তার জন্য ঘুম আসছে, সব আলাদা ম্যাটার রয়েছে। এবার যারা অভ্যাস করেছে দিনে ঘুমানো আর রাতে জাগা, তারা নাইট ডিউটিতে আছে, তাদের এলেও কোনো উপায় নাই, কারণ তারা ডিউটিতে আছে, তাদের ওইভাবেই নিজেকে অভ্যস্ত করতে হবে। একটা রাত না ঘুমানো মানে 3টে দিন ঘুমানো। একটা রাতের না ঘুমানোকে পূরণ করতে গেলে প্রায় 3 দিন ঘুমাতে হবে দিনের বেলায়, তারপরে সে মেকআপে আনতে পারবে, কারণ রাতের ঘুম অন্যরকম ঘুম।
এটা আমাদের নর্মাল বায়োলজিক্যাল ক্লকে আছে। মানে রাতে যদি তুমি 1 ঘন্টা কম ঘুমাও বাই চান্স, তাহলে দিনের বেলা 2 ঘন্টা ঘুমিয়েও যেন সেটা পোষাবে না, কারণ একটা ব্যাপার রয়েছে ওখানে, একদম পুরো ডিপ স্লিপ হয় যেহেতু চারিদিকে সব। আর এইগুলো বেশি বকে ভিডিও লেন্থ বাড়িয়ে লাভ নেই। তো মোটামুটি এই আমাদের আজকের ভিডিও আলোচনার বিষয়বস্তু ছিল। আমাদের পরপর গ্ল্যান্ডগুলো ধরে ধরে আমরা ভিডিওগুলো বানাবো। তো এই পর্যন্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখন তো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকছে, জানাতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো, তাহলে যখন ভিডিও আপলোড করবো তখন তার নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। অনেকে এখনও বইপত্র নিয়ে জিজ্ঞাসা করছে, এতগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়ার পরও এখনও বইয়ের কথা জিজ্ঞাসা করছে ফোন করে। তো আমি বলবো ডেসক্রিপশন বক্সটা মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো না, নিচের দিকে অ্যারোর দিকে ক্লিক করলেই দেখো একটা ডেসক্রিপশন বক্স, একটা বক্স খুলে যাবে, সেখানে অনেক লেখা আছে, সেখানে অনেক বইয়ের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যে কোনো বই তুমি পারচেস করতে পারবো। ঠিকঠাক বইগুলো কি আমি ওখানে তুলে দিয়েছি। তো এই মোটামুটি বিষয়বস্তু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।